আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ 18 জুলাই 2025। আজকের এই সকালে আমি চাঁদাবাজ চাঁদা বিষয় এর চিত্র নিয়ে কিছু কথা বলতে চাই। চাঁদাবাজ, চাঁদা এইসব বিষয়ে বাংলাদেশের একটি পরিচিত চ্যাপ্টার। এটি ব্যবসার সঙ্গে চাঁদার সম্পর্ক, রাজনীতির সঙ্গে চাঁদার সম্পর্ক। যেখানেই টাকার উৎস সেখানেই চাঁদা। দুধের ব্যবসা বলেন বড় সিন্ডিকেট, ভাঙড়ের ব্যবসা বলেন বড় সিন্ডিকেট, ফুটপাতের ব্যবসা বলেন বড় সিন্ডিকেট। যেখানে টাকার গন্ধ সেখানেই চাঁদা। এই চাঁদার বিষয়টি পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সুস্পষ্টভাবে জানে, সরকার জানে, রাজনীতিবিদরা জানে, কিন্তু কোনো সমাধান নেই। সমাধানের পথ কেউ খোঁজে না। রাজনীতিবিদরা তাদের কর্মীদের বেঁচে রাখার জন্যে, তাদের স্বাচ্ছন্দ্যে রাখার জন্যে, সচ্ছলতা রাখার জন্যে চাঁদাকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করে। পুলিশ প্রশাসন এই চাঁদার থেকে একটা কমিশন পায়, সেই কমিশন তাদের ভাগবাটোয়ারা হয়, সেই সুযোগটা কাজে লাগায়। এই রাজনীতি বা রাজনীতিবিদ নয়, যারা তৃণমূলে কাজ করে তাদের থেকে এই কাজটা কাজে। ব্যবসায়ীদের মধ্যে নতুন নতুন ব্যবসায়ী এই সিন্ডিকেটে আসে, তারা ব্যবসা কন্ট্রোল করে। ব্যবসা না হলেও চাঁদার মাধ্যমে তাদের প্রতিপত্তি শক্তি প্রভাব বিস্তার করে। আর এইসব চাঁদাবাজকে একটি সোর্স, পুলিশের সোর্স সর্বদাই চোখে চোখে রাখে। পুলিশের সঙ্গে চাঁদাবাজদের লিয়াজও করে থাকে সোর্স। আমাদের দেশের সোর্স সিস্টেমটি পরিবর্তন করা উচিত। সোর্স থাকবে, কিন্তু নিয়ম পরিবর্তন করতে হবে, অর্থাৎ সরকারি সোর্স হবে। যারা পুলিশ, আর্মি, বিডিআর, এনএসআই, সিজিএফ, সিআইডি, এসবি, এদের মধ্যেই থেকে সোর্স হতে হবে। কোনো ফুটপাত থেকে, কোনো তৃণমূল থেকে, কোনো সাধারণ মানুষের কাছ থেকে সোর্সিং উৎস নেওয়া যাবে না। কারণ একটি থানায় যখন 2-4টা সোর্স থাকে, তারা এলাকার সব খবর পুলিশকে সরবরাহ করে। কিন্তু পুলিশ থানায় অস্থায়ী, তারা 1 বছর থাকবে, 2 বছর থাকবে, সর্বোচ্চ 3 বছর থাকতে পারে। তারা পরিবর্তন হয়ে যাবে, ট্রান্সফার হয়ে যাবে, কিন্তু সোর্স থেকে যায়। নতুন কোনো পুলিশ আসলো, তাকে সেই সোর্স আবার ইনফরমেশন দিল। এখন সোর্সের কাজ নেগোশিয়েট করা। কোনো অপরাধীকে সোর্স জানে, সেই অপরাধীর সঙ্গে সোর্স নেগোশিয়েট করে, টাকার দেন দরবার করে, চাঁদার দেন দরবার করে। তাহলে যে চাঁদাবাজ, যে অপরাধী, সে নিশ্চিত থাকে সোর্স তাকে সমর্থন দিয়ে যাবে, নেগোশিয়েট করে দিয়ে যাবে। তার মনে কোনো ভয় নেই, তার মনে কোনো আতঙ্ক নেই, কারণ সে নিরাপদ। তার সঙ্গে যোগাযোগ হবে নতুন অফিসারদের, নতুন কর্মকর্তাদের। একজন থানায় ভালো অফিসার আসলো, সে থানাকে নিরাপদ রাখতে চায়, চাঁদামুক্ত রাখতে চায়, কিন্তু তার কোনো উপায় নেই। কারণ যদি পরিস্থিতি এমন হয়, সোর্স সেটাকে সেভাবেই নিয়ন্ত্রণ করবে। যদি পরিস্থিতি ভালো হয়, তখন সে আগের মতো অবস্থানে যাবে। তাই এই সোর্সকে মধ্যস্থতাকারী হিসাবে রাখা হয়। এই মধ্যস্থতাকারীদের বিকল্প খুঁজতে হবে। এই সোর্স বা মধ্যস্থতাকারীরাই সমাজে অপরাধ দিয়ে রাখে। তাহলে ভালো অফিসার হলেও সেখানে অপরাধ দমন করতে পারবে না। যদি এই সোর্স সিস্টেমটা
সরকারি পর্যায়ে থাকতো, অর্থাৎ কোনো সাধারণ মানুষ থাকবে না, তাহলে কি হবে, এই সোর্স তার সকল তথ্য প্রদান করে স্থান পরিবর্তন করবে, অর্থাৎ এক থানা থেকে আরেক থানায় চলে যাবে। নতুন অফিসার আসে, সেই তথ্য ধরে এদেরকে উদ্ধার করবে। হয়তো কারোর সঙ্গে নেগোশিয়েট হবে, কারোর সঙ্গে হবে না, কিন্তু যে অপরাধী সে আতঙ্কে থাকবে। সবগুলোর সঙ্গে নেগোশিয়েট হবে না, কিছু কিছু হয়তো নেগোশিয়েট হবে বা সম্পর্ক হবে, কিছু হবে না, সেই ক্ষেত্রে কিছুটা অপরাধ কমে আসবে। কিন্তু এখনকার যে সোর্সিং পদ্ধতি, এই পদ্ধতিতে সকল প্রকার অপরাধীরা, সকল প্রকার সিন্ডিকেটের হোতারা নিরাপদে থাকে প্রশাসনের হাত থেকে। তাদের এই বিষয়ে যাবতীয় যোগাযোগ করে থাকেন এই সোর্সরা। অতএব চাঁদাবাজের সঙ্গে, সিন্ডিকেটের সঙ্গে বা অন্যান্য অপরাধের সঙ্গে সহজদের একটি ভূমিকা আছে। সেই বিষয়টি অবশ্যই নজরে রাখতে হবে। আর চাঁদাবাজের বিষয় সর্বজন স্বীকৃত সিদ্ধান্ত নিতে হবে। কোনো প্রকার চাঁদার অস্তিত্ব যেভাবেই হোক, যেখানেই হোক, সেখানেই তাকে ধরতে হবে, নিষ্পত্তি করতে হবে, জিইয়ে রাখা যাবে না, মামলা দিয়ে বা অন্য কোনো বিষয় নিয়ে নয়। এখানে যেখানে যে কমিটি আছে, যেখানে যে ব্যবসা প্রতিষ্ঠান আছে, যেখানে যে সংস্থা আছে, তাদেরকে নিয়ে বসতে হবে। পরিবহন সেক্টরে চাঁদাবাজি প্রকাশ্যে হয়ে থাকে, পরিবহনের সঙ্গে যারা জড়িত তাদেরকে নিয়ে বসতে হবে, মিটিং করতে হবে, কারা কারা কীভাবে টাকা তোলে, কেন তোলে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে। দীর্ঘমেয়াদী আলোচনা করে এর সঠিক সিদ্ধান্তে আসতে হবে। এই বিষয়গুলো অবশ্যই চাঁদাবাজ, সিন্ডিকেট বা অন্যান্য তাদের নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। মার্কেটের ক্ষেত্রেও তাই, মার্কেট ব্যবসায়ীদের ক্ষেত্রেও তাই, সেখানেও দীর্ঘমেয়াদী আলোচনার প্রয়োজন আছে প্রশাসনের সঙ্গে, এবং প্রকাশ্যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে। আরেকটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আমাদের ফুটপাতের ব্যবসা, হকার ব্যবসা, এই ব্যবসাগুলো অলিখিত ট্রেড লাইসেন্স, অন্যান্য ডকুমেন্টস ছাড়া হয়ে থাকে। কিন্তু এই ব্যবসাটা করে থাকে কারা? মূলত নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত শ্রেণী, যাদের সহায় সম্বল নেই, কোনো ব্যবসা করার আত্মসামাজিকতা নাই, অর্থগত সমস্যা আছে, বিভিন্ন কারণে তারা ফুটপাতে কাজ পাচ্ছে বা অন্য কোনো প্রকারে কাজ করে থাকে, ফুটপাতে ব্যবসা করে থাকে। এই ক্ষেত্রে এই চাঁদাবাজ বা সিন্ডিকেটরা নিয়ন্ত্রণ করে এই সব ব্যবসায়ীদের। তাদের ক্ষমতার বলে তারা তাদের স্থান দেয়, এখানে ব্যবসা করো তুমি, এখানে করো, এখানে করলে তুমি এই সুযোগ পাবে, তোমাকে এত টাকা করে দিতে হবে। কারণ সে একটা অবৈধ ব্যবসার মধ্যে থাকতেছে। অবৈধ বলতে তার বাঁচার জন্য ব্যবসার প্রয়োজন, ডকুমেন্ট দেওয়ার ক্ষমতা নেই, স্থান পাওয়ার ক্ষমতা নেই, দোকান ভাড়া নেওয়ার ক্ষমতা নেই। তাকে সেই অপরাধীদের, সেই চক্রান্তকারীদের, সেই চাঁদাবাজদের কথা মেনে নিয়ে কাজ করতে হয়। এই ক্ষেত্রে সকল প্রকার হকার, ফুটপাতের ব্যবসায়ী, ভ্যান গাড়িতে ব্যবসায়ী যত আছে, সবাইকে একটি আইডেন্টিটির আওতায় নিয়ে আসতে হবে। একটা রেজিস্ট্রেশন থাকতে হবে, একটা ট্রেড লাইসেন্স থাকতে হবে, এবং যার যার এলাকা, যে সিটি কর্পোরেশন বা এলাকার মধ্যে, পৌরসভার মধ্যে বা আয়তন ইউনিয়ন পরিষদের মধ্যে পড়ে, যার যার দায়িত্বের মধ্যে পড়ে, তারা তাদের ডকুমেন্ট দেবেন। হয়তো ডকুমেন্টের পরিমাণ কম দিতে হবে। সাধারণ ব্যবসায়ী প্রতিষ্ঠান যাদের আছে, তাদের যে খরচ, সেই তুলনায় এখানে ন্যূনতম একটা চার্জ দিতে হবে। যদি একটা ডকুমেন্টকারী ব্যবসা প্রতিষ্ঠান থাকে, তার কাছে যদি 5,000 টাকা ট্রেড লাইসেন্স হয়, তাহলে এখানে তো 500 টাকা হতে পারে। কিন্তু এই ট্রেড লাইসেন্সের মাধ্যমে তাকে বৈধতা দিতে হবে, আর টিন সার্টিফিকেট থাকতে হবে, সব কিছু তাকে সহযোগিতা করতে হবে। এই জন্যে প্রতিনিয়ত, প্রতি মাসে তাদের সঙ্গে বসতে হবে। ফুটপাতে যারা কাজ করে, ফুটপাতে যারা ব্যবসা করে, তাদের কার আইডি আছে, কার আইডি নেই, এগুলো নিশ্চিত করতে হবে। এরপরে এই ফুটপাতের কতটুকু জায়গায় সে ব্যবসা করতে পারবে, সেই ব্যবসাগুলোর ধরন কী হবে। ফুটপাতে যখন 5 ফিটের একটা ভ্যান গাড়ি, ট্রলি বা কোনো কিছু হতে পারে, যার চাকা বিশিষ্ট হতে স্থান পরিবর্তন করতে পারে, অর্থাৎ স্থান পরিবর্তন ফিক্সড হয়ে থাকতে পারবে না তারা কোথাও। যখন প্রয়োজন হবে তারা ফুটপাতে এসে ব্যবসা করবে, ব্যবসা শেষ চলে যাবে। ট্রলি সিস্টেমে হতে পারে,
5 ফিটের একটা জায়গা দিয়ে তাদেরকে ব্যবসার সুযোগ করে দিতে হবে। এবং চাঁদাবাজরা যে টাকাগুলো তোলে প্রতিদিন 200, 400, 500, সেই ক্ষেত্রে সরকারের একটা ডিমান্ড থাকবে। সরকার হয়তো প্রতিদিন 100 টাকা, মাসে 3000 টাকা, প্রতিদিন 50 টাকা, মাসে 1500 টাকা এভাবে চার্জ করবে, যাতে করে তৃতীয় পক্ষ বা চাঁদাবাজরা আসে সেই জায়গার উপর প্রভাব বিস্তার না করে। অর্থাৎ তারা টাকা দিবে, টাকাটা যাবে সরকারের কোষাগারে, সরকারের ট্যাক্স ফান্ডে বা অন্য কোনো খাতে, পৌরসভার ট্যাক্স ফান্ডে। এতে করে হবে কি, চাঁদাবাজরা যে টাকা আদায় করত সেই টাকাটা সরকারের কাছে যাবে এবং এখানে চাঁদাবাজের ক্ষমতা খর্ব হবে। তারা জানবে যে এদের সরকারের অস্তিত্বের সঙ্গে সম্পর্ক, সরকারের সঙ্গে সম্পর্ক, সরকার এদেরকে পারমিশন দিয়েছে, সরকার এদের কাছে ট্যাক্স নেই। যে ব্যবসা করে সেও সাহস করে বলতে পারবে আমি সরকারকে টাকা দিচ্ছি, সরকারের কাগজপত্র আমাকে দিয়েছে, আমি এখানে ব্যবসা, আমি অবৈধ না, আমাকে সরকার সুযোগ দিয়েছে ব্যবসা করার। এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই আমাদের আলোচনার মধ্যে নিয়ে আসতে হবে। চাঁদা বন্ধ করতে গেলে এই হকার, ক্ষুদ্র ব্যবসায়ী, ফুটপাতের ব্যবসায়ী এবং পরিবহন সেক্টরকে নিয়ে অবশ্যই অবশ্যই মিটিং করতে হবে, প্রতিনিয়ত মিটিং করতে হবে, সমাধান বার করতে হবে। আলী বাবা, বিটিভি, ঢাকা।